তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যান করে দেবো, 90 days মাস্টার স্টাডি প্ল্যান ফর ওয়েস্ট বেঙ্গল ওডিটি কারণ সার্ভিস ফিল্মস এর জন্য 2025-এর পরীক্ষাটা 2026-এ হবে, তার নোটিফিকেশন বেরিয়েছে। তো তোমরা এসো, প্রথমে আমি এই স্টাডি প্ল্যানটা আলোচনা করি। তোমাদেরকে কিন্তু একটা কথা বলি, সেটা সেটা হচ্ছে যে পড়াশোনাটা করতে হবে খুব সিরিয়াস, খুবই সিরিয়াস, এবং ডিসিপ্লিন মেনে তোমাকে 6 মাস পড়াশোনা করতে হবে, 6 months সিরিয়াসলি। ঠিক আছে, বাইরে 1 ঘন্টা সারাদিনে বেরোতে পারো, বাকি সময়টা পড়াশোনা বাড়িতেই থাকতে হবে। স্টাডি প্ল্যানটা হচ্ছে সকাল 7টা থেকে 11টা, মর্নিং আওয়ার্সটা দিয়েছি 7টা থেকে 11টা। তোমরা নোট ডাউন করতে পারো 7টা থেকে 11টা, পজ করে নোট ডাউন করে নেবে। এখন দেখে নাও, আফটারনুন 3টে থেকে 6টা। দেখো মাঝখানে একটা বড় গ্যাপ দিয়েছি, এই গ্যাপটাতে পরবর্তীকালে তোমাদের মেন্স এর প্রিপারেশনের জন্য বলবো। এই গ্যাপটা ভুলো না যে তোমাকে এটা রেস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, 3টে মানে 11টা থেকে 3টে মানে 12টা, 1টা, 2টো, 3টে, 4 ঘন্টা রেস্ট হয় না। ঠিক আছে, এখানে তোমার মেন্স পড়তে হবে। 6টা থেকে 7টা, 3টে থেকে 6টা, তারপর 7টা থেকে 11টা। ঠিক আছে, মাঝখানে 1:45 সময় বার করে, অর্থাৎ তোমাকে প্রথম থেকে প্রিলিমসের দিকে জোর দিতে হবে। যে 11 ঘন্টা বলেছি, 11 ঘন্টার মধ্যে তোমাকে 10 ঘন্টা অ্যাটলিস্ট প্রিলিমস দিতে হবে, আর 4 ঘন্টা মেন্স দিতে হবে। তাহলে তুমি শিওর শর্ট হয়ে যাবে। তুমি যদি পড়াশোনা করো, আর যদি পার ডে যদি 14 ঘন্টা পড়াশোনা করতে পারো, হ্যাঁ, এটা কিন্তু অনলি এটা চলবে তোমার 3 মান্থস। কিন্তু পরবর্তীকালে যখন প্রিলিমসটা এক্সাম হয়ে যাবে, তখন এটা কনভার্ট হয়ে যাবে, 12 আওয়ার্স কনভার্ট হয়ে যাবে সারাদিনে মেন্সের জন্য। আফটারনুন সেশনটা হচ্ছে 3টে থেকে 6টা, 3 আওয়ার্স। ইভিনিং হচ্ছে 7টা থেকে 11টা, টোটাল এখানে 11 আওয়ার্স হচ্ছে। দেখে নাও তোমার কিভাবে কোনটা পড়বে। কালকেরটা দেখবে যে আমি বলেছিলাম যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা খুব চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু এখন জেনারেল নলেজের উপর ডিপেন্ড নেই। ঠিক আছে, তাহলে সকালে কি পড়বে, কনসেপ্টটা কেমন? সকালবেলায় যেহেতু ঘুম থেকে করতে ফ্রেশ মাইন্ড থাকে, তার জন্য তোমাকে কি করতে, নিউ কনসেপ্ট পড়বে, নিউ কনসেপ্ট, নতুন জিনিস পড়বে। রিভাইজ সকালবেলায় কোনোদিন দেবে না। ঠিক আছে, কোনো জিনিস রিভাইজ সকালবেলায় দেবে না। যে সকালে উঠে রিভাইজ করতে বসলাম, রিভাইজ আওয়ারটা সকালবেলা রাখবে না। 9টা থেকে 11টা দিয়েছি তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করবে, শর্ট নোটস তৈরি করবে আর এমসিকিউ প্র্যাকটিস করবে। 3টে থেকে 5টা দিয়েছি নিউমেরিক্যাল প্রবলেম। নিউমেরিক্যাল প্রবলেম বলতে এখানে দুটো জিনিস বোঝায়। একটা হচ্ছে তোমার ম্যাথামেটিক্স, তোমাদের যে ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স যেটা সাবজেক্ট আছে সেটা করবে, তার সাথে অ্যাকাউন্টিং করবে। ঠিক আছে, দুটো জিনিস করবে, একটা অ্যাকাউন্টিং করবে আর ম্যাথামেটিক্সটা করবে, স্ট্যাটিস্টিক্স পড়াশোনা করবে। 5টা থেকে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এভরিডে। কিন্তু শিডিউলটা যদি মানো, দেখবে একটা নিয়ম মেনে চললে ভালো পড়াশোনা হবে। আর 7টা থেকে 9টা রিভিশন দেবে, যেগুলো সারাদিন পড়াশোনা করলে, এই যে এতগুলো পড়াশোনা করলে, ঠিক আছে, এটা রিভাইজ হবে এই টাইমটাতে। এটা 2 ঘন্টা রিভিশন দেবে। আর রাত্রিবেলাতে এই চ্যাপ্টার গুলো, অনেক কিছু পড়াশোনা করেছো তুমি, ছোটখাটো কিন্তু অনেক সময় ব্যয় করেছো এটার মধ্যে। এটার মধ্যে কিন্তু প্রিভিয়াস আর কোশ্চেন পেপার গুলো থেকে কি প্রশ্ন এসেছে সেগুলো সার্চ করে তোমাকে তৈরি করতে হবে। মানে মক টেস্টে তোমার নিজেকে খোঁজ করতে হবে। প্রিভিয়াস 10 years কোশ্চেন পেপার বা আমি যে বইটা তৈরি করেছি, সেখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, টোটাল এই 11th আওয়ারের ব্রেকআপটা আমি এখানে দিয়েছি। এরপরে দেখো, তোমাকে যে এই 90 দিনের কথা বলছে এখানে, দেখো তোমাকে দিয়েছি 1 থেকে 5 দিন, ফার্স্ট 5 days, তারপরে সেকেন্ড 5 days, তারপরে আরো 5 দিন, তারপরে আরো 5 দিন, এভাবে 5 দিন 5 দিন করে আমার জিনিসটাও হচ্ছে। তাহলে প্রথম 5 দিন আমি কি করলাম? প্রথম 5 দিন আমি কি পড়লাম, দ্বিতীয় 5 দিন আমি কি পড়লাম, তারপরে কি পড়লাম, হ্যাঁ, কনস্টিটিউশন, এই চ্যাপ্টার গুলো, কিন্তু এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি কোশ্চেন আসছে এখান থেকে, এইটা থেকে আর এইটা থেকে। ঠিক আছে, এইগুলো থেকে বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স থেকে বেশি প্রশ্ন আসবে। এগুলো আমি যে ক্রস করে দিচ্ছি, এগুলো তোমার বেশি প্রশ্নের, সবচেয়ে বেশি জোর দিবে এগুলোতে। ঠিক আছে, সবচেয়ে বেশি জোর দিবে
এইটা তো জোর দিবে, আর এখানে কিন্তু কোয়ালিটি, হ্যাঁ, এতটা জোর দেওয়ার দরকার নেই, এই 5টা জিনিস উপর বেশি জোর দেবে। ঠিক আছে, তুমি দেখো 5 দিন করে দিয়েছি, তারপরে দেখো আবার সেইরকম আসছে রিভিশন। হ্যাঁ, দেখো কনসলিডেশন করছে ব্যাপারটাকে, ফুল ইংলিশ রিভিশন করছো, নতুন ওইগুলো যেগুলো হয়ে গেল, এই জিওগ্রাফি পড়ছে, হিস্ট্রি পড়ছে, 5 দিন করে দিয়েছি। এইভাবে তুমি কিন্তু নিজের একটা, নিজেও একটা, তুমি একটা নিজে থেকে এই যে কনসেপ্টটা নিয়ে, আমি বলছি না যে এই কনসেপ্টটাকে ফলো করো, তুমি একটা নিয়ে কিন্তু একটা রুটিন নিজে থেকে তৈরি করতে পারো। ঠিক আছে, কখন কোন সাবজেক্টটা পড়বে, কোনটা তোমার ভালো লাগে, যে সকালবেলায় তুমি অ্যাকাউন্টেন্সি করবে, অ্যাকাউন্টেন্সি ব্রেনটা ফ্রেশ থাকে, সেই সময় আমি অ্যাকাউন্টেন্সি করব। ঠিক আছে, আর এরিথমেটিকের প্র্যাকটিস করব, ম্যাথামেটিক্স প্র্যাকটিস করব। ঠিক আছে, আর আর ইয়ে করবে, কি বলে যে প্রবলেমেটিক কিছু থাকবে যেটা ফ্রেশ ব্রেনের জন্য দরকার হয় সেটা করবে। ঠিক আছে, কনস্টিটিউশন পড়বে, গ্রুপ বি এর রিভিশন দেবে, উইক এরিয়াস গুলো পড়বে, যেগুলো তুমি নিজে উইক যেগুলো আছে। ঠিক আছে, ফাইনাল দেখো 61 থেকে 70 দিন ডেলি ওয়ান ফুল মক টেস্ট দেবে, একটা করে ফুল মক টেস্ট ডিস অ্যানালাইজ, ভুল হয়ে গেলে, যখন ভুল হচ্ছে কোন জায়গাটা তোমার ভুল হচ্ছে, মক টেস্ট তুমি দিচ্ছ কিন্তু বেসিক্যালি কোন একটা জায়গায় তোমার উইকনেস আছে, সেই জায়গাটা তোমার ভুল হয়ে যাচ্ছে, সেটা তুমি নোট ডাউন করতে হবে, নোট করতে হবে, নোট না করলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে তুমি নেক্সট 10 দিন তুমি যা পড়াশোনা করলে আবার রিপিট রিভিশন দাও, আবার ভুল করলে সেটাকে নোট বই টোকো, ভুল হয়ে গেলে নোট বই টোকো, নোট বই কিন্তু তোমার স্ট্রেস দেবে, তুমি কোনগুলো কোন পার্ট গুলো তুমি ভুল করছো সেইগুলোকে আবার দেখো। ঠিক আছে, একাশে এই 10 দিন লাস্ট দিনে কিন্তু টোটাল তোমার একবার প্রিপারেশন রেডি হবে। হ্যাঁ, সিএ রিভিশন মানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন, টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে রিভিশন করবে। হ্যাঁ, মক টেস্ট দেবে, যত ফর্মুলা আছে ম্যাথমেটিক্স, এই বিভিন্ন রকম ম্যাথমেটিক্স এর ফর্মুলা আছে, কস্টিং এর ফর্মুলা আছে, অ্যাকাউন্টেন্সি এর ফর্মুলা আছে, সেই জিনিসগুলোকে ভালো করে দেখলে। ঠিকলে, এরপর আমি বলছি তুমি উইকলি টার্গেট করবে, তুমি ডেলি কিন্তু, তুমি যখন এই লাস্টে দেখলাম টার্গেট করবে 300, হয়তো প্রথম প্রথম 300 হবে না, পার ডে 300 এমসিকিউ প্র্যাকটিস করা হবে না, প্রথমে তোকে 100 করবে। হ্যাঁ, তারপরে তারপরে মাসে 200 করবে পার ডে, পার ডে 200 করে করবে, তারপরে মাসে কিন্তু পার ডে 300 করে করো। তুমি যদি দেখো এখানে, তাহলে এখানে যদি 30 দিনে করো, তাহলে কিন্তু এখানে তো কত হয়ে যাবে, 9,000, এখানে কত হয়ে যাবে, 6,000, আর এখানে কত হয়ে যাবে, 3,000। তাহলে তোমার টোটাল কত হয়ে গেল এমসিকিউ, টোটাল হয়ে গেল তোমার 18,000 তোমার এমসিকিউ, তোমার ইয়েতে হয়ে যাবে, এভারেজ তোমার দাঁড়িয়ে যাবে 200 করে, 18,000 এমসিকিউ হয়ে যাবে তোমার 90 দিনে। এইটা হচ্ছে তোমার টার্গেট। ঠিক আছে, তবে গিয়ে তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আমি বলছি, মানে চেষ্টা করবে সূর্যের মুখটা যাতে না দেখতে, মানে ঘন্টা 1 ঘন্টা খেলাধুলার জন্য বেরোবে, প্র্যাকটিস করতে হবে তোমাকে, এক জায়গায় বসে তো পড়াশোনা, আইদার তোমাকে আসন করতে হবে, যোগাসন করতে হবে, প্রাণায়াম করতে হবে, নয়তো মাঠে গিয়ে 1 ঘন্টা তোমাকে, মানে এক্সেসিভ যে যে পরিশ্রমটা করলে ঘুম আসে সেটা করা যাবে না, মানে ফুটবল খেলা যাবে না, তুমি ব্যাডমিন্টন খেলতে পারো। ঠিক আছে, ওয়াকিং করতে পারো, মর্নিং ওয়াক করতে পারো, কিন্তু তুমি ফুটবল খেলবে না এই 6টা মাস। ঠিক আছে, তাহলে কিন্তু ফুটবল, যদি ফুটবলার হওয়ার ইচ্ছা থাকে ফুটবল খেলো, অফিসার হওয়ার ইচ্ছা, অফিসার হতে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এইভাবে চলবে, মানে লাইট ব্যায়াম করবে, তাহলে কিন্তু তোমার মেমোরিও বাড়বে, প্রাণায়াম করে, অনুলোম কপালভাতি বা দৌড়াদৌড়ি করলে, সকাল দৌড়াদৌড়ি করার দরকার নেই, স্পিডে দৌড়াবে না, ওয়াকিং করবে স্পিডে, যেটা শরীরের বেশি ক্ষয় হবে, হ্যাঁ, যেটাতে ঘুম পাবে, সেই জিনিস সেই কাজটা করো না। ঠিক আছে, তাহলে এটা সব বলার ছিল, তোমরা নিজে থেকে এটা তৈরি করতে পারবে। এরপরে এসো আজকের যে আমার যে আজকে তোমাদের সাথে যে এমসিকিউ আমি প্র্যাকটিস করবো সেটা বলি, যে আমরা আজকে কি নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা আলোচনা করবো এখানে। দেখতে পাচ্ছ 100 এমসিকিউ কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স অন অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল, এটা হচ্ছে কিন্তু তোমার একবারে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে যে আমার তোমাকে দেখাচ্ছে আমার সম্পত্তি, যেখানে আমি এখান থেকে কোশ্চেন পেপারে নিয়ে যাই তোমাকে, কোশ্চেন পেপারে ডাব্লিউ ডাইরেক্ট থেকে এখানে গেছে কোশ্চেন পেপার, কোশ্চেন পেপার, এই যে সিলেবাস এন্ড কোশ্চেন পেপার, যে কোনো একটা কোশ্চেন পেপার আমি বার করি, সিলেবাসটা বার করি, যেমন সিলেবাস এটা বার করি।
প্রচুর জিনিস আছে আমার কাছে যেগুলো, এই যে সিলেবাসটা দিচ্ছি তোমাকে, এই যে সিলেবাসটা তোমার প্রিলিমসের জন্য যে সিলেবাসটা আছে, হুম, English composition, general knowledge, current affairs, national and international importance, history of India and Indian national movement, geography। গতকাল আমি এটা আলোচনা করেছিলাম। গতকাল কি করেছিলাম? গতকাল আলোচনা করেছিলাম এইটা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আমি প্রায় 150টি প্রশ্ন আলোচনা করেছিলাম। এমসিকিউ ছিল 50টা এমসিকিউ ছিল, আর 100টা শর্ট কোশ্চেন ছিল, মানে এক নম্বর ছিল কোশ্চেন। হ্যাঁ, এইটার উপরে একটা 300 কোশ্চেন আমি করবো, এটার উপরে 300, আরো বেশি, এটা 500 কোশ্চেন করতে হবে তোমাকে, ঠিক আছে? এটাতে 500 কোশ্চেন, 35 নম্বর, এটা থেকে বেশি প্রশ্ন আসে, 35 নম্বর বলছে, কিন্তু গত 40টা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? আর এইগুলো বলছি তোমাকে কিভাবে তোমার যে সাবজেক্ট আছে বিকমে, সেই বিকমের এই যে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং, এটা মেন সিলেবাসটার থেকেও তুমি মেন সিলেবাস যেটা দেওয়া আছে মেন্সে, সেই মেন সিলেবাস থেকে করে, এই অডিটিং আছে, আর তোমার কস্টিং এর যে সিলেবাস আছে সেখান থেকে প্রিপারেশনটা নেবে ফিল্মসের জন্য। ফিল্মসের জন্য আমি তোমাদেরকে যা যা করাবো আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট নেবে, তার সত্ত্বেও বলছি তোমাকে নিজে স্টাডি করতে হবে, সেগুলো দেখে নেবে। আমি তোমাকে আজকে অ্যাকাউন্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টেন্সি, এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি, এটা হচ্ছে পেপার BA 3, 3 নম্বর পেপার। যারা অ্যাকাউন্টেন্সি নেবে আর কি মেনে, তারা কিন্তু টোটাল এইখান থেকেই কিন্তু আমি টোটাল এমসিকিউ দেবো। এখান থেকে যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার থেকে এমসিকিউ দেবো। আজকে যে চ্যাপ্টারটা আমি এমসিকিউ করেছি সেটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারের, এখানে, হ্যাঁ, 1 নম্বর চ্যাপ্টারের টোটাল এমসিকিউ আছে তোমার 110 খানা। 110 খানা আজকে এমসিকিউ আমি তোমাদেরকে আলোচনা করব। আর যদি সময় পাই, আজকে সময় হবে না, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং আর কালকে করবো। প্রত্যেকটা জিনিস কিন্তু কনসেপচুয়াল, তোমাকে কিন্তু মুখস্থ বিদ্যা চলবে না। সার্ভিস পেতে গেলে কিন্তু যদি তুমি ভাবো যে মুখস্থ করে চালিয়ে দেবো, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পারবে না। সেক্ষেত্রে কিন্তু সিএ ইন্টার যারা পাস করেছে তারা চান্স পেয়ে যাবে। যারা সাধারণ বিকম আছো, এমকম আছো, তাদের কিন্তু কনসেপ্টুয়ালি চলবে না, ঠিক আছে? কনসেপ্টুয়ালি করতে হবে, মুখস্থ বিদ্যা চলবে না। এসো আমরা এখানে এমসিকিউ গুলো আলোচনা করি। দেখো প্রথম প্রশ্নটি আছে, who among the following is internal user of accounting information? অ্যাকাউন্টিং ইনফরমেশন, আমি খুব ইজি প্রশ্ন, আমি দেখলাম তোমাদের খুব ইজি প্রশ্ন আছে, খুবই ইজি প্রশ্ন আসে তোমাদের। তাহলে এই যে ইন্টারনাল ইউজার অ্যাকাউন্টিং ইনফরমেশন, কারা ইন্টারনাল ইউজার হয়? ইন্টারনাল ইউজার হয় কারা? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের দায়িত্ব কি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব। অডিটরের দায়িত্ব হচ্ছে অডিটিং করা। ইন্ডিপেন্ডেন্ট অডিটরের দায়িত্ব হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অডিট করা। আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে ব্যালেন্স শিট তৈরি করা। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন হচ্ছে ম্যানেজমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সটার্নাল ইউজার? হ্যাঁ, অ্যাকাউন্টিং, এদের মধ্যে কি এক্সটার্নাল ইউজার কে? দেখো, বোর্ড অফ ডাইরেক্টর, তো ইন্টারনাল, ঠিক আছে? বোর্ড অফ ডাইরেক্টর ইন্টারনাল হচ্ছে, ডিপার্টমেন্টাল যে ম্যানেজার সেও ইন্টারনাল, ব্যাংক আর ফিনান্সিয়াল হচ্ছে আউটসাইডার। এরা যদি আউটসাইডার হয় তাহলে এরা হচ্ছে এক্সটার্নাল ইউজার, ঠিক আছে? কোম্পানি এমপ্লয়িজরা হচ্ছে ইন্টারনাল। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রাইমারি ফোকাসেস অন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রাইমারি ফোকাসেস অন কি? ইন্টারনাল ডিসিশন মেকিং নো, কস্ট কন্ট্রোল নো, এক্সটার্নাল রিপোর্টিং ইয়েস, এটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্টিং। এই যে এক্সটার্নাল রিপোর্টিং, এই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা তৈরি করে, যাতে ব্যালেন্স শিট, পিএলবিএস যে তৈরি করে, সেটা কার জন্য করে? হ্যাঁ, কাদের জন্য করে? ইনভেস্টরের জন্য করে, ঠিক আছে? তোমার ক্রেডিটারদের জন্য করে, তারপর তোমার যারা ইয়ে আছে গভর্নমেন্টের জন্য করে, এই বিভিন্ন রকম আউটসাইডার যারা আছে তাদের জন্য করে। হুম, তাহলে হচ্ছে এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য করে। এটা এক্সটার্নাল রিপোর্টিং এর জন্যই কিন্তু বাধ্যতামূলক তোমার অ্যাজ পার শিডিউল 3 তোমাকে কোম্পানি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং বিভিন্ন বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। সম্পূর্ণটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ প্রাইমারি ইউজ ফর, দেখো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেটা আছে, যেটা কস্টিং করবে, সেটা কিন্তু ইন্টারনাল প্ল্যানিং এর জন্য। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ইন্টারনাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাহলে এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে এক্সটার্নাল, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে ইন্টারনাল। The qualitative characteristics ensures accounting information is free from bias, reliability.
ফ্রি ফ্রম বায়াস, রিলায়েবিলিটি, মানে বায়াস হয়ে রিলায়েবিলিটি থাকতে হবে অ্যাকাউন্টসের মধ্যে, হ্যাঁ, বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে, তোমার ভুলভাল থাকলে চলবে না, সেটা হচ্ছে রিলায়েবিলিটি। The qualitative characteristics that makes accounting information useful for decision is for relevance হতে হবে, ঠিক আছে, হ্যাঁ, characteristics that makes accounting information useful, এই যে কথাটা লেখা আছে ইউজফুল ডিসিশন, সেটা হচ্ছে রিলেভেন্স হতে হবে। রিলেভেন্স মানে কি, সঠিক হতে হবে, কোনো তোমার মানে এমন কোনো তথ্য থাকবে না যেটা মানুষের মনে, যারা ইন ইউজার আর কি, যে ব্যালেন্স শিটে যারা ইউজ করবে আর কি, এক্সটার্নাল ইউজার, তারা কিন্তু তার মধ্যে একটা রিলায়েবল যেন থাকে, রিলেভেন্স পয়েন্টস গুলো যেন ব্যালেন্স শিটে বা অ্যাকাউন্টিং এ থাকে। কম্পারেবিলিটি, টোটাল চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা পড়বে, তাহলে এই কনসেপ্ট গুলো তোমাদের থাকে। কম্পারেবিলিটি, হ্যাঁ, ইজ অ্যাকাউন্টিং মিনস, কি হবে কম্পারেটিভ অ্যাকাউন্টিং, ইনফরমেশন শুড বি অ্যাকুরেট, ইনভেস্টমেন্ট ক্যান বি কম্পেয়ার অ্যাক্রস ডিফারেন্ট পিরিয়ড অফ এন্টিটিস, ইয়াস, এটা হচ্ছে কম্পারেবিলিটি। আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে কেন তৈরি করা হয় বলতো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টে কেন তৈরি করা হয়, যাতে আমি জিনিসটা বিভিন্ন এর সাথে কম্পেয়ার করতে পারি, হ্যাঁ, ডিফারেন্ট এন্টিটির সাথে কম্পেয়ার করতে পারি, তাই না। হুইচ ক্যারেক্টারিটিস রিকোয়ার্স, শুধু তাই নয়, যাতে আমার প্রিভিয়াস ইয়ারের সাথে কারেন্ট ইয়ার আমি যাতে কম্পেয়ার করতে পারি, আমার আগে গত বছর কি ছিল, এই প্রেজেন্ট ইয়ার আমার কি, দেখবে ব্যালেন্স শিটে কিন্তু দুটো কলাম দেওয়া থাকে, একটা হচ্ছে কারেন্ট ইয়ার, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। হুইচ ক্যারেক্টারিটিস রিকোয়ার্স অ্যাকাউন্টিং ইনফরমেশন টু বি প্রেজেন্টেড ক্লিয়ারলি, যেন আন্ডারস্ট্যান্ডিং হয়, ক্লিয়ারলি যেন একবারে বোধগম্য হতে হবে, তার জন্য দেখবে, হ্যাঁ, তার জন্য দেখবে এখন ব্যালেন্স শিটের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে 2013 সালে, হ্যাঁ, আগে যেমন আমরা টি শেপে ব্যালেন্স শিট করতাম, এখন আর সে হয় না, এখন তোমার এই এই ইয়ে ভার্টিক্যাল এতে করতে হয়। এনপিআই বা ডবল এন্ট্রি সিস্টেম থেকে আমরা আসি। তোমাদেরকে ব্যালেন্স শিটের ফরম্যাট তোমরা জানো নিশ্চয়ই, তোমরা কোম্পানি অ্যাকাউন্ট যখন করেছো তখন ব্যালেন্স শিটের ফরম্যাট জানো কিভাবে থাকে, কি ব্যালেন্স শিটে, এই যে ব্যালেন্স শিটের ফরম্যাট, এখন এইভাবে তৈরি হয়, 1 2, তাহলে এখানে থাকলো কি, প্রথমে কি থাকে, প্রথমে থাকে, বলো প্রথমে কি থাকে, প্রথমে থাকে তোমার শেয়ার ক্যাপিটাল, প্রথমে থাকলো শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল থাকবে, রিজার্ভ এন্ড সারপ্লাস, হ্যাঁ, তারপর থাকবে রিজার্ভ এন্ড সারপ্লাস, পরে আরো দুটো আছে, সেটা মানি রিসিভ, পেন্ডিং ওয়ারেন্ট, এগুলো থাকবে, অ্যাপ্লিকেশন রিসিভ করেছে তার অ্যামাউন্ট থাকবে, তারপর তোমার তারপরে চলে আসবে লং টার্ম বরোইং, ঠিক আছে, তারপর হচ্ছে তার লং টার্ম বরোইং এ যতগুলো থাকবে আর কি, হ্যাঁ, ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি থাকবে, তারপরে তোমার থাকবে প্রভিশন থাকবে, লং টার্ম প্রভিশন, তারপরে শর্ট টার্ম গুলো আসবে, এইভাবে পরপর তোমাকে মনে রাখতে হবে, LDOL মনে রাখবে। এখানে থাকবে STOS, এটা শর্ট টার্ম বোরিং, হ্যাঁ, ট্রেড পেয়েবল, আদার প্রভিশন, হ্যাঁ, শর্ট টার্ম ইয়েতে প্রভিশন, এগুলো থাকে পরপর থাকবে। তারপর তোমার আসছে, হ্যাঁ, তারপর পরপর করে আসবে তোমার পিপিই আসবে, হ্যাঁ, পিপিই বলতে কিন্তু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, তারপরে আসবে তো ইনটেনজিবল অ্যাসেট, হ্যাঁ, তারপর যে তোমার ক্যাপিটাল অ্যাসেট, তোমার যে আন্ডার কনস্ট্রাকশন, এইভাবে পরপর, তারপর তো ইনভেস্টমেন্ট, এগুলো পরপর আসবে, এইগুলো তো আছে, কিন্তু শর্ট ফর্ম করো পিক ইন, দেখো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, হ্যাঁ, ইনটেনজিবল অ্যাসেট, তারপর হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন, হ্যাঁ, ইনভেস্টমেন্ট, এইভাবে পরপর এইগুলো মনে রাখতে হয়, এইভাবে থাকে, ঠিক আছে। তাহলে ডবল এন্ট্রি সিস্টেম কে করেছিল না, লুসাক পিসল, এটা মনে রাখবে, এটা অনেক ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পড়ো। ইন ডবল এন্ট্রি সিস্টেম এভরি ট্রানজাকশন ডিপেন্ডস, কটা এন্ট্রি করবে, টু অ্যাটলিস্ট টু অ্যাকাউন্ট, অ্যাটলিস্ট দুটোই হতে হবে, তার চেয়ে একাধিক হতে পারে। দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ডবল এন্ট্রি সিস্টেম ইজ কি, এভরি ডেবিট দেয়ার শুড বি কি করসপন্ডেন্ট ক্রেডিট থাকবে, যদি আমার 100 টাকা যদি ডেবিট হয়, তাহলে আমার 100 টাকা ক্রেডিট থাকবে। হুইচ সাইড
অফ এন অ্যাকাউন্ট ইজ দ্য ডেবিট সাইড। এগুলো তো বাচ্চা ছেলের মতো প্রশ্ন হয়ে গেছে, লেফট সাইড আর রাইট সাইড, ঠিক আছে, ডেবিট ক্রেডিট, ক্রেডিট সাইড হচ্ছে রাইট সাইড। এরপর আসছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোনটা অ্যাকাউন্টিং ইকুয়েশন? অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি। হ্যাঁ, এইদিকে যে আমরা যদি টি হিসেবে যখন করতাম তখন এইদিকে হচ্ছে তোমার লাইবিলিটি প্লাস ইকুইটি, প্রথম হচ্ছে ইকুইটি, তারপর হচ্ছে লাইবিলিটি থাকবে আমাদের, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এইদিকে ইকুয়াল টু এইদিকে থাকবে অ্যাসেট। এই দুটো আমার কি হবে? ইকুয়াল হবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন। এরপরে চলে আসো হোয়াট হোয়াট দ্য বিজনেস ওজ। হ্যাঁ, হোয়াট দ্য বিজনেস ওজ, এটা তার মানে কি? হোয়াট দ্য বিজনেস ওজ মানে কি? বিজনেস কতটা, তার বিজনেসে কতটা লাইবিলিটি আছে, যতটা বিজনেস তার নিজে ওন করে, তার লাইবিলিটি ইকুয়াল টু অ্যাসেট। এটা মানে হচ্ছে লাইবিলিটি ইকুয়াল টু অ্যাসেট হতে হবে। লাইবিলিটি রিপ্রেজেন্ট অব্লিগেশন টু পে আউটসাইডার। লাইবিলিটি মনে রাখবে, লাইবিলিটি দু ধরনের হয়। এই যে ক্যাপিটালটা আছে না, ক্যাপিটাল যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। হ্যাঁ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সেটা এই দুটো হচ্ছে ইন্টারনাল, এই দুটো হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, মানে এটা মালিকদের টাকা, ইন্টারনাল লাইবিলিটি। আর যেটা বাকি যেগুলো রয়েছে লাইবিলিটি, লং টার্ম বোরিং বলো, ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি বলো, তারপর তোমার শর্ট টার্ম বলো, শর্ট টার্ম বোরিং বলো, শর্ট টার্ম প্রভিশন বলো, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার এক্সটার্নাল লাইবিলিটি। বা ট্রেড পেয়েবল বলো, ঠিক আছে। ইকুইটি রিপ্রেজেন্ট ওনার্স ক্লেম অন দ্য বিজনেস। এই যে বললাম ইকুইটি মানে হচ্ছে, ইকুইটি মানেটা কি? ইকুইটি মানে হচ্ছে তোমার, ইকুইটি মানে হচ্ছে ক্যাপিটাল। ইকুইটি বলতে কিন্তু ইকুইটি কিন্তু দুটো জিনিস বোঝায়। হ্যাঁ, রিজার্ভ এন্ড সারপ্লাস প্লাস হচ্ছে তোমার ক্যাপিটাল। তাহলে এটা হচ্ছে ওনারদের টাকা, মালিকদের টাকা, শেয়ার হোল্ডারদের টাকা, মালিক বলতে শেয়ার হোল্ডার। ইফ অ্যাসেট ইনক্রিজ, দেখো এখান থেকে শুরু হচ্ছে অন্য জিনিস। ইজ অ্যাসেট ইনক্রিজ, ইজ অ্যাসেট ইনক্রিজ বাই 10,000, 10,000 যদি অ্যাসেট বাড়ে, লাইবিলিটি ইনক্রিজ 6,000 বাড়লো, তাহলে কি হবে? ইকুইটি উইল কি হবে? ইকুইটি এখানের সাথে আর কত যোগ হবে? এখানের সাথে যোগ করলে কত হবে? আরো 4,000 আসবে। তাহলে আমার ইনক্রিজ, ইকুইটিটা আমার কি হবে? ইকুইটি অলসো ইনক্রিজ, উইল ইনক্রিজ কি হবে? 4,000। এটার সাথে এটা যোগ হবে। এটা সিম্পল জিনিস, এগুলো দুটো দিন ট্যালি করতে হবে। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি হবে। রেভিনিউ যদি ইনক্রিজ হয়, রেভিনিউ যদি বাড়ে, মানে রেভিনিউ বাড়ে মানে কি? রেভিনিউ যদি বাড়ে, আমার যে প্রফিট আর লসে যদি আমার প্রফিট হয়, পিএলএ যদি আমার ইয়ে হয়, প্রফিট হয়, হ্যাঁ, আমার পিএলএ যদি আমার প্রফিট হয়, হ্যাঁ, প্রফিট যদি হয়, ধরো আমার প্রফিট হলো, সেটা আমার কোথায় যাবে? সেটা আমার কি হবে? রেভিনিউ যদি ইনক্রিজ করে কি হবে? অ্যাসেট এন্ড লাইবিলিটি, লাইবিলিটি এন্ড ইকুইটি, অ্যাসেট এন্ড লাইবিলিটি, অনলি অ্যাসেট কোনটা ইনক্রিজ হবে? অ্যাসেট এন্ড অ্যাসেটও বাড়বে আর ইকুইটিও বাড়বে, তাই না? অ্যাসেটও বাড়বে, ইকুইটিও বাড়বে, দুটো ব্যালেন্স হয়ে যাবে তখন। তাহলে এই যে প্রফিটটা যদি আমি, যে আমার অ্যামাউন্ট, আমার প্রফিটটা বাড়লো, যে আমার প্রফিটটা, রেভিনিউ মানে কি? রেভিনিউ মানে হচ্ছে আমার 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 যেটা আর্নিং করেছি আমি, সেটা যখন বাড়লো তখন তো আমাকে আমার তো রিজার্ভে দিতে হবে। রিজার্ভে যদি আমি দিই তাহলে নিশ্চয়ই আমার কোনো অ্যাসেট বেড়েছে, নিশ্চয়ই টাকাটা হয়তো ব্যাংকে আছে। যদি যে রেভিনিউটা আমার হয়েছে সেটা নিশ্চয়ই ব্যাংকে আছে বা ক্যাশে আছে, বা কোনো আমি অ্যাসেট পারচেস করেছি, তাহলে অ্যাসেট দিকটাও বেড়েছে, আমার এদিকে রিজার্ভ এন্ড সারপ্লাসটাও বেড়েছে, তবে টেলি হবে। এক্সপেন্স ডিক্রিজ যদি হয়, তাহলে সিমিলারলি কি হবে? অ্যাসেট ইনক্রিজ, ওইটার মধ্যে হবে অ্যাসেট এন্ড ইকুইটি কি হবে? এটা হবে অ্যাসেট এন্ড ইকুইটি, ইকুইটি লাইবিলিটি অ্যাসেট, অনলি লাইবিলিটি অনলি অ্যাসেট, তাহলে দুটোই হবে। যেটাই হবে ইনক্রিজ হোক ডিক্রিজ হোক দুটোকেই করতে হবে, নাহলে কিন্তু তোমার ব্যালেন্স শিটে টেলি আসবে না। এক্সপেন্স যদি আমার ডিক্রিজ করে, এক্সপেন্স যদি ডিক্রিজ করে আমার প্রফিট বাড়বে, প্রফিট যদি বাড়ে, তার মানে রিটার্ন আর্নিং বাড়বে, রিটার্ন আর্নিং যখন বাড়ে তখন নিশ্চয় আমার ক্যাশে গেছে, বা নয়তো আমার ইয়াতে তখন কোনো অ্যাসেট কিনেছে, এইভাবে জিনিসটা কাজ করে, কোনো জায়গায় আছে।
মিনিং অফ অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেন্ট অ্যাসেট? এটা তো ভেরি সিম্পল, এই যে কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট, কারেন্ট অ্যাসেট কোনগুলো? কারেন্ট অ্যাসেট কোনগুলো? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, 2 নম্বর কি? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ইনভেন্টরি। 3 নম্বর কি? ব্যাংক ওভারড্রাফট, সরি ওটা তো লাইবিলিটি, তোমার হচ্ছে ব্যাংক। ঠিক আছে, তারপরে তাছাড়া ট্রেড পেয়েবল যে শর্ট টার্ম আছে, অ্যাডভান্স হয়ে গেছে, লোন অ্যাডভান্স। হ্যাঁ, লোন অ্যাডভান্স, যেগুলো আমি দিয়েছি, যেগুলো পাবো। ঠিক আছে, ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল, এগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট, এখন ফিক্সড অ্যাসেট কে কি বলে? ব্যালেন্স শিটে কি বলে ফিক্সড অ্যাসেট কে? কোম্পানি ব্যালেন্স শিটে কি কোনোদিন ফিক্সড অ্যাসেট এখন আর দেখতে হবে না। কোম্পানি ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট কে কি বলে? ফিক্সড অ্যাসেট কে বলে পিপিই, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট বলে। এই প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টের মধ্যেই তোমার আমার ল্যান্ড, হ্যাঁ, ল্যান্ড, বিল্ডিং, তারপর তোমার হচ্ছে ফার্নিচার, এগুলো থাকে। আরো আছে ফার্নিচার, পিকচার, টুল যা আছে সমস্ত এগুলো থাকবে পিপিই। তাহলে ফিক্সড অ্যাসেট বলতে কাকে বোঝায়? যেটা আমি হেল্ড করি বা হোল্ড করেছি লং টার্ম ইউজের জন্য, বিজনেস অপারেশন, যেটা লং টার্ম আমার আছে সেটা আমার ফিক্সড অ্যাসেট। শর্ট টার্ম মানে হচ্ছে সেটা আমার ফিক্সড অ্যাসেট নয়, যেটা আমি আমার অ্যাসেট আছে কিন্তু সেই অ্যাসেটটা কিন্তু শর্ট টার্মের জন্য, সেটা তুমি ইনভেন্টরি। সেটা কিন্তু শর্ট টার্ম মানে আমার ইনভেন্টরি মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট, সেটা লং টার্মে নয়। অ্যাকাউন্টস রিসিভেবল ইজ ক্লাসিফাইড এর কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল যে দেখালাম আগে, অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল আমার কারেন্ট অ্যাসেট। which is an example of current liability? Account payable, current liability. হুম, account payable হচ্ছে current liability. Capital invested by owner is, capital invested যেটা ওনার করে সেটাকে ইকুইটি বলি আমরা। হ্যাঁ, রেভিনিউ কি? রেভিনিউ হচ্ছে ইনকাম আর্ন ফ্রম বিজনেস অপারেশন, সেটা হচ্ছে রেভিনিউ। ইনকাম আর্ন ফ্রম বিজনেস অপারেশন বলতে ধরো কোন একটা স্টিল প্ল্যান্ট, আমি একটা হোটেল বলছি, হোটেলের কাজ কি? হোটেলের কাজ হচ্ছে খাদ্য তৈরি করে সে তার কাস্টমারকে খাওয়ায়, হোটেলের কাজ এইটা। এইটা এই এই যে কাজ করে সে ইনকামটা করে, যে তার টার্ন ওভারটা হয়, সেটাই তার রেভিনিউ। ঠিক আছে, তাই যে এটা হচ্ছে তার রেভিনিউ, বিজনেস অপারেশন। ঠিক আছে, আর যেটা ধরো সে 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 কিন্তু অনেক অনেক সময় কি করে কোনো হোটেলের মধ্যে দেখবে, হয়তো একটা হোটেল, বড় হোটেল, সেখানে হয়তো অনেক খেলার ব্যবস্থা রেখেছে, খেলছে, মানুষজন খেলছে, সেখান থেকে কিছু ইনকাম ওরা করে। কিন্তু কিন্তু ওটা কিন্তু ওর কিন্তু বিজনেস অপারেশনের জন্য নয়, বা আদারদের বিজনেস অপারেশন ইনকাম, দুটো ইনকাম হয়। ব্যালেন্স শিটে ইয়েতে দেখবে, পিএল এ দেখবে, এখন শিডিউল 3 দুটো আছে, একটা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন আর আদার অপারেশন, আদার ইনকাম। ঠিক আছে, তুমি যখন ইয়ে করবে, কি বলে, পিএলটা করবে, তাহলে কিন্তু একটা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন, সরি এটা হচ্ছে এফ, ফ্রম অপারেশন, একটা হচ্ছে আদার ইনকাম। দুটো দেখাচ্ছে। আদার ইনকাম বলতে
এই ধরো তো আমার আমি আমি কোনো ইয়ে করেছি, ইনভেস্টমেন্ট করেছিলাম, সেখান থেকে আমি কিছু ডিভিডেন্ড পেয়েছি। আমি কিন্তু আবার কিন্তু ইনভেস্টমেন্টের কাজ নয়, আমি ব্যাংকিং নয়, আমি আদার 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 ম্যানুফ্যাকচারিং এর কাজ করি। ঠিক আছে, আমি ধরো আমি ব্যাংকে কোনো ইন্টারেস্ট পেয়েছি, আদার আমার অঙ্কর ভাড়া একটা এসছে, কিন্তু আমার ওটা ভাড়ার আমার কাজ নয়, সেটা হচ্ছে আদার ইনকাম। তাহলে কিন্তু ইনকাম আর্ন ফ্রম বিজনেস অপারেশন, এটা হচ্ছে রেভিনিউ। আদার রেভিনিউ রয়েছে, সেটা দেখালাম তোমাদেরকে। এক্সপেন্সেস আর কি, এক্সপেন্স কস্ট ইনকার টু জেনারেট রেভিনিউ। আমার এক্সপেন্স সেটাই, আমার এক্সপেন্স সেটা যেটা আমাকে রেভিনিউ জেনারেটের জন্য খরচা, জেনারেশন করার জন্য খরচা করতে হয়েছে, যেটা আমরা পিএল সাইডে হ্যাঁ ডেবিট করি টু এক্সপেন্স বলে, যেটা আমি ডেবিট করি। হ্যাঁ, মানে খরচা করার জন্য স্যালারি দিয়েছি, তারপর তোমার স্যালারি দিয়েছি, রেন্ট দিয়েছি, আমার ডেপ্রিসিয়েশন হয়েছে, আমার বিজনেসের জন্য এই খরচাগুলো হচ্ছে, সেগুলো আমার হচ্ছে এক্সপেন্স। ড্রয়িং বাই দ্য ওনার রিপ্রেজেন্ট ডিক্রিজ অফ ইকুইটি। যখন যখন আমরা ড্রয়িং ওনার যখন অর্থাৎ মালিক যখন টাকা তোলে, সেটাকে আমি কি করি, তার ক্যাপিটাল থেকে মাইনাস করি, তাহলে ডিক্রিজ ইকুইটি হয়ে যায়। অ্যাকাউন্টিং সাইকেল, দ্য ফার্স্ট স্টেপ ইন অ্যাকাউন্টিং সাইকেল কি করে, প্রথমে আমরা যখন অ্যাকাউন্টিং করি তখন আইডেন্টিফিকেশন করতে হয় সেই ট্রানজ্যাকশনটা কি জাতীয় ট্রানজ্যাকশন। ঠিক আছে, সেটা কি জাতীয় ট্রানজ্যাকশন, তার পোস্টিং টু লেজার, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আইডেন্টিফিকেশন অ্যানালাইসিস, প্রিপারেশন ব্যালেন্স, এগুলো তো নয় ফার্স্ট কাজ হচ্ছে আমার এইটা, আইডেন্টিফিকেশন করবো সে কোথায় যাবে, তার জার্নালাইজিং করবো, জার্নালাইজিং করার পর তাকে লেজার পোস্টিং করবো, তারপর ট্রায়াল ব্যালেন্স করবো, তারপর এখানে আসবো। ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা, আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন। লাইক জার্নাল ইজ অলসো নোন অ্যাজ কি, বুক অফ অরিজিনাল এন্ট্রি। এটা জানো তোমরা, বুক অফ অরিজিনাল জার্নালাইজিং কে বুক অফ, জার্নালে পোস্টিং, জার্নালে কে এন্ট্রি করলে আমরা জার্নালাইজিং বলি, সেটা বুক অফ অরিজিনাল এন্ট্রি। দ্য প্রসেস অফ রেকর্ডিং ট্রানজ্যাকশন ইন দ্য জার্নাল ইজ কল্ড জার্নালাইজিং। ভেরি সিম্পল, এগুলো আসবে না, তাও তোমাদেরকে বলে দিচ্ছি, না আসার সম্বন্ধে এত ইজি দেবে না, কিন্তু ওই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসে। বোথ, তাহলে কিছু জার্নাল এন্ট্রি মাস্ট কন্টেন্ট কি, বোথ ডেবিট ক্রেডিট থাকবে, আর এই ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হবে, এগুলো তোমরা জানো। এক বা দুই বা ততোধিক অ্যাকাউন্ট ব্যবহৃত হতে পারে। দ্য এক্সপ্লেনেশন রিটেন বিলো ইন দ্য জার্নাল একটি ন্যারেশন বলে। ক্লাস 11-12 কোশ্চেন। লেজার ইজ এ বুক দ্যাট কন্টেন্স অল অ্যাকাউন্টস অফ দ্য বিজনেস। হ্যাঁ, লেজার হচ্ছে কি, অল অ্যাকাউন্টস অফ দ্য বিজনেস হিসেবে আমরা লেজার করি, ক্যাশ লেজার, ব্যাংক লেজার। দ্য প্রসেস অফ ট্রান্সফারিং এন্ট্রিজ ফ্রম জার্নালস টু লেজারকে পোস্টিং বলা হয়। ভেরি সিম্পল, আমি এখন হার্টের দিকে ঢুকিনি, এরপরে হার্টে যাব। ইচ অ্যাকাউন্ট ইন দ্য লেজার হ্যাজ বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। হ্যাঁ, তোমরা জানো যে একটা যেটা অ্যাসেট, তোমরা এইগুলো আমরা আগের দিন বলেছিলাম, মূলত তোমরা জানো যে অ্যাকাউন্ট গুলোকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্টে ভাগ করি, কিন্তু মূলত তোমরা দেখবে আমরা কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে প্রফিট ও লস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। এখন কিন্তু প্রফিট ও লস অ্যাকাউন্ট বলা না, একটা এসপিএল বলা হয়, স্টেটমেন্ট অফ প্রফিট ও লস আর ব্যালেন্স শিট। ঠিক আছে, এখানে কিন্তু যত নমিনাল অ্যাকাউন্ট আমার এখানে আসে, হ্যাঁ, আর এখানে যত রিয়েল অ্যাকাউন্ট যা আছে, এখানে নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, আর এক্সপেন্স যেগুলো আছে সেখানে এখানে আসে। ঠিক আছে, আর এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাসেট যেগুলো আছে সেখানে এখানে যায়। ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার টু চেক, ট্রায়াল ব্যালেন্স আমরা কি দেখি, যে আমার টোটাল অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি ঠিক মতো লেজার আছে কিনা, লেজার ব্যালেন্স যদি আমার ঠিক থাকে, হ্যাঁ, ক্লোজিং যদি লেজার ক্লোজিং যদি ঠিক থাকে, তাহলে আমার কি হবে, ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। ট্রায়াল ব্যালেন্স ডেবিট মাস্ট বি ইকুয়াল টু ক্রেডিট, টোটাল ক্রেডিটের সাথে ইকুয়াল হবে, এটা বলার কিছু নেই। ইফ ট্রায়াল ব্যালেন্স এগ্রিজ, ইট মিনস অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি মেনটেন হয়েছে। হুইচ এরার উইল নট অ্যাফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স, কোন এরারটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এই প্রশ্নটা কিন্তু এসেছিল একবার। হুইচ এরার উইল নট অ্যাফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স, কোন এরারটা, ওরা দেখো এরার উইল ওমিশন। দেখো জিনিসটা দেখো, ট্রায়াল ব্যালেন্সে তুমি একটা জিনিস তুমি আসেনি, তাহলে আসেনি তো আসেনি, আসেনি রং টোটাল হয়ে গেলে, সাবজেক্ট রং টোটাল হয়ে যায়, ট্রায়াল ব্যালেন্স মিলবে না। পোস্টিং যদি রং হয়ে যায়, ট্রায়াল ব্যালেন্স মিলবে না।
পোস্টিং যে কোনো একটা সাইড যদি রং হয়ে যেত ট্রায়াল ব্যালেন্স মিলবে না, কিন্তু ওমিশন যদি বাদ পড়ে যায় টোটালটাই ডেবিট ক্রেডিটে আমি কিছু লিখলাম না, একটা 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 টোটাল লেজারের ব্যালেন্সটা আমি তুললাম না, ভুলে গেলাম, ওমিশন হয়ে গেল, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্সে কোনো এফেক্ট করবে না। Basis of accounting under cash basis of accounting revenue is recognized when cash is received. আমাদের দুটো মেথড, একটা হচ্ছে ক্যাশ আর একটা অ্যাক্রুয়াল ক্যাশ বেসিস, একটা অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস মানে কি, আমি পাই আর না পাই তোমাকে কিন্তু রিকগনাইজ করতে হবে। আর ক্যাশ বেসিস তুমি ক্যাশ যখন পাবে তখনই তুমি রিকগনাইজ করবে। গভর্নমেন্ট অ্যাকাউন্ট ক্যাশে হয়, আর কোম্পানি অ্যাকাউন্ট গুলো আছে যেগুলো আছে সেগুলো তোমার অ্যাক্রুয়াল বেসিস হয়। আন্ডার অ্যাক্রুয়াল বেসিস কি হয়, যখন তারা ঘটবে তখন, যখন অ্যাক্রুয়াল বেসিস কি হবে, আন্ডার অ্যাক্রুয়াল বেসিস এক্সপেন্স আর রিকগনাইজড হোয়েন cash is paid, invoice is received, they are incurred, payment is due, they are incurred। যখনই তোমাকে আমি একটা মাল দিয়ে দিলাম, ঠিক আছে, তোমাকে আমি মাল দিয়ে সেল করলাম তোমার একটা প্রোডাক্ট, তোমার কাছে কিন্তু আমি টাকাটা পেলাম না, ক্রেডিটে দিলাম। হ্যাঁ, তাহলে আমি তোমাকে যদি ক্রেডিটে দিই তাহলে কিন্তু ওটা তোমাকে আমি ধারে দিলাম, তাহলে তোমার নামে কিন্তু আমার একটা ক্রেডিট এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে, টাকা পায় আর না পায়। আর ক্যাশের বেসিস ক্যাশ টাকা না পেলে তার এন্ট্রি হবে না। হুইচ বেসিস অফ অ্যাকাউন্টিং ফলোজ দ্য ম্যাচিং প্রিন্সিপাল। অ্যাক্রুয়াল বেসিস সবসময় ম্যাচিং প্রিন্সিপাল বলো, যত প্রিন্সিপাল মানে কিন্তু আমার অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং প্রোভাইডস মোর অ্যাকুরেট ফিনান্সিয়াল পজিশন, মানে পারফেক্ট সিস্টেম হচ্ছে আমার অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ইজ সুইটেবল ফর কাদের জন্য, ক্যাশ বেসিস স্মল বিজনেস যারা করে, দোকান দোকান টোকান ছোটখাটো যারা বিজনেস করে, প্রফেশনাল, ডাক্তারি, হ্যাঁ, যারা ছোটখাটো বিজনেস করে তাদের জন্য কিন্তু ক্যাশ বেসিস। বড় বিজনেস যারা করে, যারা প্রচুর ট্রানজাকশন করে, তাদের জন্য কিন্তু ক্যাশ বেসিস নয়, তাদের জন্য অ্যাক্রুয়াল করতে হবে, কোম্পানি অ্যাক্ট অনুসারে মেনে চলতে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর রেকর্ডেড, দেখে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কোথায় যাবে আমার, কি বলেছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর রেকর্ডেড আন্ডার ক্যাশ বেসিস অনলি না অ্যাক্রুয়াল বেসিসে হবে, ঠিক আছে। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে কি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে কি, আমি একটা এক্সপেন্স করিনি, আউটস্ট্যান্ডিং আছে, তা আমার সেটা লাইবিলিটিতে চলে যাবে, আউটস্ট্যান্ডিং লাইবিলিটি। প্রিপেড এক্সপেন্স এটা অ্যাসেট, প্রিপেড যদি এক্সপেন্স করি, প্রিপেড এক্সপেন্স আমি আমি ধরো ইলেকট্রিক বিল দিয়ে দিয়েছি বা ইন্স্যুরেন্সের পেড করেছি 6 মাস অ্যাডভান্স, তাহলে সেটা আমার অ্যাসেট। হ্যাঁ, প্রিপেড অ্যাসেট হয়ে যাবে আমার অ্যাক্রুয়াড ইনকাম রিপ্রেজেন্ট, অ্যাক্রুয়াড ইনকাম আর্ন বাট নট রিসিভ, ইনকাম আর্ন কিন্তু আমি রিসিভ করিনি। বেসিক কনসেপ্ট অন কনভেনশন ইকুইটি থেকে দেখো, বিজনেস এন্টিটি কনসেপ্ট স্টেট দ্যাট বিজনেস এন্টিটি কনসেপ্ট মানে বিজনেস ইট সেপারেট ফ্রম ইটস ওনার। এটা তোমরা সকলেই জানো যে বিজনেস হচ্ছে যারা মালিক আছে, যারা যারা টাকা দিয়েছে, তারা শেয়ার হোল্ডাররা, তাদের চাইতে এরা আলাদা, বিজনেস একটা আলাদা, ঠিক আছে। দুটো সেপারেট এন্টিটি, বিজনেস এন্টিটি সেপারেট, একদিকে মালিক, হ্যাঁ, আরেকদিকে হচ্ছে সেপারেট, দুটো কিন্তু আলাদা, সেপারেট এন্টিটি, separate from its owner. According to business entity concept, owner's capital is treated as liability of the business. Ownersরা অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে টাকাটা দিয়েছে সে টাকাটা কিন্তু কোম্পানির কাছে লাইবিলিটি, এন্টিটির কাছে লাইবিলিটি। এন্টিটির দায়িত্ব হচ্ছে টাকাটা ওনারদের ব্যাক করা। মানি মেজারমেন্ট কনসেপ্ট কাকে বলে, মানি মেজারমেন্ট কনসেপ্ট স্টেট দ্যাট only monetary transaction are recorded. No, only monetary transaction recorded, money, only monetary transaction. হ্যাঁ, কোনো ম্যানেজার মারা গেল, তার ট্রানজাকশন যা পড়েছো তোমরা 11-12 পড়েছো, ম্যানেজার মারা কোনো একটা ঘটনা ঘটলো, ট্রানজাকশন, সেই ঘটনার যদি আমার জন্য খরচা করা হয়, সে মানিটারি ট্রানজাকশনটা আমার আসবে। হ্যাঁ, যেমন মালিক মারা গেল, তার জন্য মালিকের বউকে 5 লাখ টাকা কম্পেনসেশন দিলে, 5 লাখ টাকা কম্পেনসেশনটা আমার ট্রানজাকশন হলো। মালিক মরে গেছে, সেটা ট্রানজাকশন না। Which of the following cannot be recorded due to the money measurement concept? কোনটা তোমার cannot be recorded? Purchase of machinery রেকর্ড হবে, পেমেন্ট অফ স্যালারি রেকর্ড হবে, এমপ্লয়ি স্কিল অফ লেভেলটি এটা রেকর্ড হবে না। যে বলছিলাম এটা হচ্ছে মনিটারি, আমার ট্রানজাকশন নয়। হ্যাঁ, তুমি কোম্পানির একটা
খুব ভালো এমপ্লয়ি, তার জন্য তোমার স্কিল আছে ভালো, এটার কোনো ট্রানজেকশন হয় না। এটার জন্য যদি তোমাকে রিওয়ার্ড দেয়, তার জন্য যে খরচা হবে তার ট্রানজেকশন হবে। গোয়িং কনসার্ন কনসেপ্ট জানো? গোয়িং কনসার্ন কনসেপ্ট মানে হচ্ছে ধরে নেওয়া হয় যে একটা একটা এন্টিটি চলতে থাকবে, সেই বেসিসে কিন্তু অ্যাকাউন্টিং তৈরি করা হয়। ঠিক আছে? বিজনেস উইল কন্টিনিউ ইনডেফিনিটলি, বিজনেসটা চলবে সেই বেসিসে হয়। অডিটিং কনসেপ্ট আছে 570, ঠিক আছে? এসে এসে 570। আর ডিসকন্টিনিউ অপারেশন একটা, ডিসকন্টিনিউ অপারেশন একটা এস আছে, সেটা হচ্ছে 24, এস 24। depreciation is charged on asset based on going concern basis, ঠিক আছে? depreciation on going concern basis এটা হচ্ছে কি depreciation AS10। হ্যাঁ, আগে এটা AS8 এ ছিল, এখন AS8 টা তুলে দিয়ে AS10 করেছে, PPA তে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে? ফিক্স অ্যাসেট ছিল আগে, ফিক্স অ্যাসেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া। কস্ট কনসেপ্ট থেকে, কস্ট কনসেপ্ট রিকোয়ার অ্যাসেট টু বি রেকর্ডেড হিস্টোরিক্যাল বেসিস, হিস্টোরিক্যাল কস্টে রেকর্ড করতে। একটা অ্যাসেট তুমি যদি 10 বছর আগে যদি 5 লাখ টাকা কিনে থাকো, ব্যালেন্স শিটে কিন্তু তার 5 লাখ টাকায় তোমাকে শো করতে হবে। ঠিক আছে? accumulated depreciation হয়ে যাবে। অ্যাকর্ডিং টু কস্ট কনসেপ্ট, ইফ ল্যান্ড পারচেজ, দেখো অ্যাকর্ডিং টু কস্ট কনসেপ্ট 5 লাখ টাকা যদি ল্যান্ড কেনা হয় আর কারেন্ট দাম যদি 10 লাখ টাকা হয়, তুমি কিন্তু এই কস্ট কনসেপ্ট, হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট বলে, কস্ট কনসেপ্ট বলে 5 লাখ টাকায় ব্যালেন্স শিটে শো করতে হবে, তুমি 10 লাখ টাকা শো করতে পারবে না। রিয়েলাইজেশন কনসেপ্ট কি? রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, এটা রেভিনিউ রিকগনিশনটা তোমরা পড়বে, সেটা হচ্ছে AS9। হ্যাঁ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 9 পড়বে, স্ট্যান্ডার্ড তোমাদের সিলেবাসে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কনসেপ্ট আছে, AS9 টা পড়বে। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট রেভিনিউ শুড বি রিকগনাইজ হোয়েন কি গুডস আর ডেলিভার্ড আর রিস্ক ইজ ট্রান্সফার। ঠিক আছে? এটা বলছে গুডস আর ডেলিভার, ধরো তুমি একটা দোকানে গেলে, তুমি দোকানে গেলে 1 কিলো তেল কিনলে, 1 কিলো তেলের দাম নিল তোমাকে 200 টাকা, তুমি 200 টাকা পেমেন্ট করে দিলে, দোকানদারকে 200 টাকা পেমেন্ট করে দিলে, যে তোমার কি মনে হলো যে তেলটা দোকানে রেখে দিয়ে যাই, আমি পরে নিয়ে যাব। ঠিক আছে? বা কিছু একটা এমন কিছু জিনিস থাকলো, ওকে দিলে, কিন্তু অলরেডি কিন্তু তোমার মালটা দিয়ে দিয়েছে, তুমি টাকাটা দিয়ে দিয়েছো, এখানে ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু ওই দোকানদার কিন্তু রেভিনিউ রিকগনিশন করে নিয়েছে, টাকাটা তার, তোমার এই মালের দায়িত্ব তোমার। মালটা যদি লস হয় তোমার গেল, তাহলে গুডস আর ডেলিভার্ড এন্ড রিস্ক ট্রান্সফার, এটাই হচ্ছে তোমার রেভিনিউ রিকগনিশন। একটা সিম্পল এক্সাম্পল দিলে, অনেক বড় চ্যাপ্টার এটা, AS9 টা পড়বে। ঠিক আছে? হ্যাঁ, তোমার মালিকানা হস্তান্তর হয়ে গেছে, তোমার ওই দায়বদ্ধতাটা যেটা ছিল কমপ্লিট হয়ে গেছে, সেখানে তোমার আর কিছু ইয়ে নেই। ঠিক আছে? তুমি একটা দোকান কাছ থেকে 10টা ডিম কিনলে, রাস্তাতে একটা ডিম ভেঙে গেল, তোমাকে দোকানদার ডিমটা দেবে? এখানে কিন্তু তোমার তোমার জিনিসটা ক্ষতি হলো। দোকানদার কিন্তু রেভিনিউ রিকগনিশন করে নেবে। আরেকটা হচ্ছে, ধরো তুমি একটা একটা জিনিস একটা দোকানে কিনলে, তুমি বললে আমি 10 দিন দেখি, 10 দিন পরে আমি যদি কিছু না বলি, জানবেন যে আমি আপনাকে ইয়ে করে দেবো, মানে মালটা আমি নেবো, তাহলে কিন্তু সেই কথা মতো কিন্তু আফটার 10 ডেজ কিন্তু ও কিন্তু রেভিনিউ রিকগনাইজ করে নেবে যে মালটা আমার বিক্রি হয়ে গেছে। ঠিক আছে? অ্যাজ পার রুলস, রিয়েলাইজেশন কনসেপ্ট ইজ রিলেটেড টু দ্য রিকগনিশন অফ রেভিনিউ। এটাও কিন্তু রেভিনিউ রিয়েলাইজেশন কনসেপ্ট মানে হচ্ছে রিয়েলাইজ করে নেওয়া, মানে আমি জিনিসটাকে আমার একটা বুকশপ অ্যাকাউন্টে ধরে নিচ্ছি। অ্যাক্রুয়াল কনসেপ্টটা কিছু প্রশ্ন হলো আমাদের। রেকর্ডিং অনলি ক্যাশ ট্রানজেকশন, নো। রেকর্ডিং তখন অ্যাক্রুয়াল বেসিসে সবসময় কি রেকর্ডিং রেভিনিউ এক্সপেন্সেস হোয়েন আর্ন অ্যান্ড ইনকাম, যখন তোমার আর্নিং করবে তখনই হয়ে যাবে। ধরো তুমি একটা তুমি একটা কোম্পানি, লেট ইউ আর এ কোম্পানি। হ্যাঁ, তুমি একটা কোম্পানি, তুমি একটা তুমি ধরো 1/1/25 একটা একটা অন্য জায়গায় ইনভেস্ট করেছিল, বিহাফ অফ কোম্পানি ইনভেস্ট করেছিল 1 কোটি টাকা। ঠিক আছে? 1 কোটি টাকা ইনভেস্ট করেছো, তাহলে তুমি এই, আর প্রত্যেক বছর ওরা কি করে, 31শে মার্চ ধরো ডিভিডেন্ড দিয়েছে। ঠিক আছে? 31শে মার্চ ডিভিডেন্ড বলবো না এখানে,
তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে, কোনো একটা তোমার অন্য ইয়ে ছিল, অন্য ডিভিডেন্ড না, শেয়ার ছিল না, তুমি এটা ধরো একটা ইন্টারেস্ট পেয়েছো, ঠিক আছে? তাহলে সেই ইন্টারেস্টটা কিন্তু যে 3 মাসের ওরা ইন্টারেস্টটা দিয়েছে কিন্তু তোমার কি বলবো, ধরো এখন 6 মাসের ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে তুমি কিন্তু তোমার 3 মাসের ইন্টারেস্টটা তুমি রিকগনাইজ করবে, তোমার কিন্তু টাকাটা তখন আসেনি, এই যে ডিক্লেয়ার করে দিয়েছে সেই ডিক্লেয়ার সময় কিন্তু তোমার ইন্টারেস্টটাকে রিকগনাইজ করে নিতে হবে। ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ ইজ অ্যাকর্ডেড অ্যাজ ইনকাম রিসিভেবল। হ্যাঁ, এটা যে কথাটা আমি বলছিলাম। পিরিয়ডিসিটি কনসেপ্ট কি আছে? অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট রিকোয়ার্স periodic measurement of profit. The most common accounting period is কি 1 বছর ফিনান্সিয়াল, আমাদের ইন্ডিয়ান সিস্টেম হচ্ছে 1 এপ্রিল টু 31 মার্চ, 31 মার্চ, 1 এপ্রিল টু 31 মার্চ। আমাদের এতে কোনো জায়গাতে কিন্তু আমরা তোমার এটা কোনো দেশে কিন্তু মাঝখান থেকেও আছে, আবার কোনো দেশে 1 জানুয়ারি থেকেও আছে। কনসিস্টেন্সি মানে হচ্ছে যে তুমি জিনিসগুলো করবে আর কি, ধরো তুমি একটা পিরিয়ড মেনটেন করছো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, সেই পিরিয়ডটাকে তুমি বছরের বছর মেনটেন করে যেতে হবে। অথবা তুমি 1 এপ্রিল থেকে করছো 31 জানুয়ারি পর্যন্ত মেনটেন করতে হবে। তুমি একটা ডেপ্রিসিয়েশন চার্জ করছো একটা মেথডে, প্রত্যেক বছর কিন্তু সেম মেথডটাই ফলো করতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্সি কনসেপ্ট, ঠিক আছে? একই ধরনের মেথড তোমাকে প্রত্যেক বছর রাখতে হবে, তোমাকে চেঞ্জ করতে গেলে তার ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে? অ্যাজ পার এস, হ্যাঁ, অ্যাজ পার AS 1 তোমার কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে আমি এই কারণে আমি চেঞ্জ করেছি। হুম, ইউজিং সেম অ্যাকাউন্টিং মেথড ফ্রম পিরিয়ড টু পিরিয়ড, এটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি কনসেপ্ট। চেঞ্জ করলে কিন্তু তোমাকে ব্যালেন্স শিটে নোটস অ্যাকাউন্টে জানাতে হবে তুমি কি কারণে করেছো, সেটা একবার হতে পারে। কনসিস্টেন্সি কনসেপ্ট হেল্প ইন কম্পারেবিলিটি করতে খুব সাহায্য করে, তুলনামূলক তোমার যে স্টেটমেন্ট তৈরি ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা হবে। A company can change its accounting method only if it result better representation and disclose. তাহলে কোম্পানি কিন্তু চেঞ্জ করতে পারে, যে কনসিস্টেন্সি বললাম সেটা ব্রেক করতে পারে যদি ভাবে, হ্যাঁ, বোর্ডে আলোচনা হলো, রেজুলেশন হলো যে বেটার রিপ্রেজেন্টেশন হবে, এটা ডিসক্লোজার দিয়ে দেবো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারো। বা গভর্নমেন্ট যদি তোমাকে মানে বাউন্ড করে চেঞ্জ করতে, তুমি তখন করতে পারো, তাছাড়া করতে পারবে না। প্রুডেন্ট কনসেপ্ট, কনজারভেটিভ কনসেপ্ট তোমরা জানো যে আমরা সবসময় কোনো কোম্পানি, আমরা বলতে কোম্পানি যদি এন্টিসিপেটেড লস দেখে সেটা কিন্তু লসটাকে তোমার স্বীকার করে নেবে, কিন্তু কোনো প্রফিট কিন্তু, হ্যাঁ, অ্যাডভান্স কোনো প্রফিট বুক করবে না, ঠিক আছে? আমার ইনভেস্টমেন্টে যেটা আছে, আমি কোনো ইনভেস্টমেন্ট করেছি সেটাতে আমার বিশাল প্রফিট হবে, সেটা কিন্তু আমি রিকগনাইজ করতে পারবো না। আমি কিন্তু লস যদি হয়, দেখা যায় আমি লসটা আমার কষ্টের চেয়ে কমে গেছে, সেটা রিকগনাইজ করবো। প্রভিশন ফর ডাউটফুল ডেটস ট্রিটেড বেজড অন, এই প্রভিশন অফ ডাউটফুল ডেট যেটা করা এই সিস্টেমের জন্য, কনজারভেটিভের জন্য হয়। তার মনে হচ্ছে যেন আমার টাকাটা মার খেয়ে যাবে, এই এই ডেটা, এই এই কি বলে, এই ডেটার আমাকে টাকা দেবে না, বা আমার রিসিভেল আমার কিছু মার খাবে, তার জন্য কিন্তু আমি ব্যাড ডেট এটা করি। আমার সেটা ব্যাড ডেট মানে হচ্ছে আমাকে যে যত টাকা আমি ব্যাড ডেট করবো সেটা পিএল আমি এক্সপেন্স শো করে দেবো, ঠিক আছে? আর আমার ডেটারটা বা রিসিভেলটা আমার কমে যাবে ব্যালেন্স শিটে, ঠিক আছে? আর এটা কিন্তু ব্যাড ডেট মানে হচ্ছে কিন্তু তো স্বীকার করে নিচ্ছে এটা কিন্তু এক্সপেন্স। হ্যাঁ, প্রভিশন অফ ব্যাড ডেট মানে কিন্তু ধরে নিচ্ছে আমার হতে পারে, তখনও হয়নি, দুটো মধ্যে তফাৎ আছে। প্রভিশন অফ ব্যাড ডেট তুমি করছো কিন্তু কাজটা একই ধরনের কাজ করছো, তো দুটো মধ্যে তফাৎ কি হচ্ছে? প্রভিশন অফ ব্যাড ডেট মানে হচ্ছে তুমি ধরে নিচ্ছ যে তোমার বোধহয় টাকাটা সম্ভাবনা আছে ও আমাকে, হ্যাঁ, ইয়ে দেবে না, মানে তোমার টাকাটা মার খেয়ে যাবে, এখনো যায়নি। দুটোর মধ্যে তোমার ব্যাড ডেট, ডাউটফুল ডেট, এটাই বলছিলাম। ডাউটফুল ডেটটা মানে হচ্ছে আমার, এখানে একটা ভুল বললাম, আমি ভুল পড়েছিলাম। ডাউটফুল ডেট মানে হচ্ছে আমার একটা প্রভিশন করে রাখছে, আর ব্যাড ডেট মানে হচ্ছে স্বীকার করে নিচ্ছে সেটা আর পাওয়া যাবে না। ব্যাড ডেট মানে হচ্ছে সম্পূর্ণ আমি এক্সপেরিয়েন্স দেখিয়ে দিয়েছি, আর ডাউটফুল ডেট মানে এক্সপেরিয়েন্স দেখাচ্ছি
কিন্তু পেলেও পেতে পারি, একটা সম্ভাবনা আমার রয়েছে। Anticipated no profit but provide for all losses in the principle of prudence. এটা আগের কথাটা বললাম, নো প্রফিট আমি বুক করব না, কিন্তু আমার লস, পসিবল লস থাকলে সেটাকে আমার ইয়ে করতে হবে, অ্যাকাউন্টিং করতে হবে। Inventory is valued at cost or market value which is lower based on conservative concept, এটা পড়বে তোমরা AS2 তে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে এটা পড়বে। মেটেরিয়ালিটি কনসেপ্ট বলছে অনলি সিগনিফিকেন্ট আইটেমস নিড ডিটেলস ট্রিটমেন্ট। সিগনিফিক্যান্ট কিন্তু মেটেরিয়ালিটি কনসেপ্ট মানে হচ্ছে সিগনিফিক্যান্ট, এখানে কিন্তু ওই উপর কনসেপ্ট কিছুই মানবে না, এ বলছে অনলি সিগনিফিক্যান্ট আইটেম আমাকে ডিটেলস ট্রিটমেন্ট করতে হবে। A small expenditure on stationery may be treated as direct expense. A small expenditure on stationery may be treated as direct expense হতে পারে। Whether an item is material or not depend কিসের উপর ডিপেন্ড করে, রিলেটিভ সিগনিফিকেন্ট অর জাজমেন্ট, মানে এটা কিন্তু ম্যানেজমেন্টের জাজমেন্টের উপর ডিপেন্ড করে যে এইটাকে আমি, এই জিনিসটাকে আমি মেটেরিয়াল ধরবো কি না ধরবো, ডিপেন্ড করছে ম্যানেজমেন্ট কি সেন্স এটাকে ভাবছে, সেটাকে ডিক্লারেশন প্রেজেন্টেশন দিতে হয়। ম্যাচিং কনসেপ্ট কি বলছে, ম্যাচিং কনসেপ্ট হচ্ছে কি ম্যাচিং রেভিনিউ উইথ এক্সপেন্স উইথ দ্য সেম পিরিয়ড, এটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। এটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট, অর্থাৎ আমি আমার একটা খরচা যে পিরিয়ডে হয়েছে সেই পিরিয়ডে কিন্তু আমার এন্ট্রি করবো, নেক্সট পিরিয়ডে করবো না। ঠিক আছে, ধরো অনেক সময় করে, অনেক সময় বিজনেস গুলো কি করে, বেশি প্রফিট দেখানোর জন্য কোম্পানি দেখা গেল এপ্রিল মাসের যে সেলস সেটাকে মার্চ মাসে দেখিয়ে দিল বেশি সেলস দেখানোর জন্য, প্রফিট বেড়ে যাবে, তাই না? তাহলে এটা কিন্তু অন্যায়। এই ম্যাচিং কনসেপ্ট, তার মানে এখানে ম্যাচিং কনসেপ্টটা ও ইগনোর করবে, ভায়োলেশন করবে। ডেপ্রিসিয়েশন চার্জ অন ম্যাচ রেভিনিউ উইথ রিলেটেড এক্সপেন্স, revenue related depreciation is charged on to match revenue with related expense. Matching concept is essential for determining correct profit or loss. তাহলে দেখো এইখানে যেটা আমি আগে বললাম যে আমি যদি এপ্রিল মাসের সেলটাকে যদি মার্চে দেখিয়ে দিই, আমার তো সেলস বেড়ে গেল, সেল যদি আমার বেড়ে যায় তাহলে আমার প্রফিট বেড়ে যাবে, তাহলে একটা ভুল হয়ে গেল, তাহলে ম্যাচিং কনসেপ্ট ভায়োলেশন হলো। ম্যাচিং কনসেপ্ট মানে হচ্ছে আমার কারেক্ট প্রফিটটা শো করতে হবে, ব্যালেন্স শিটটাকে ফুলিয়ে লাভ নেই। ফুল ডিসক্লোজার কনসেপ্ট, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল রিকোয়ার্স কি হবে, ডিসক্লোজার অল ম্যাটেরিয়াল এন্ড রিলেভেন্ট ইনফরমেশন। এটা কোথায় পড়বে, এটা হচ্ছে AS1 এ পড়বে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1। ফিনান্সিয়াল স্টেটমেন্ট শুড ডিসক্লোজ অল সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিস, অল সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিস যা আছে সেগুলো সে ডিক্লেয়ার করবে। কন্টিনজেন্ট লায়াবিলিটি আর ডিসক্লোজ বেসড অন ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এটা হচ্ছে তোমার এই কন্টিনজেন্ট লায়াবিলিটি আর কন্টিনজেন্ট অ্যাসেট, এটা কোথায় পড়বে, AS29 এ পড়বে। ঠিক আছে, দ্য থ্রি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এজাম্পশন তোমরা জানো, গোয়িং কনসার্ন একটা, চলমান বিজনেসের চলমান কনসিস্টেন্সি আছে, যা আমার বিজনেসের যে প্রসেস আছে সে কনসিস্টেন্সি বজায় রাখি, আর অ্যাকাউন্টিংটা আমি অ্যাক্রুয়াল বেসিসে করছি। ঠিক আছে, GCA। ঠিক আছে, গোয়িং কনসার্ন, কনসিস্টেন্সি, অ্যাক্রুয়াল, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এজাম্পশন। এটা মনে রাখবে, পরীক্ষাতে আসতে পারে, একটা উল্টো পাল্টা ম্যাচিং দিয়ে দিবে। if fundamental accounting exams are not followed, তখন কি হবে, মাস্ট বি ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ বলতে মাস্ট বি ডিসক্লোজ মানে কোথায় করে বলতো, ব্যালেন্স শিট তৈরি করার সময়, ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার সময় নোটস অ্যাকাউন্টে মেনশন করে। জেনারেল কোশ্চেন অন অ্যাকাউন্টিং কনসেপ্ট, হুইচ কনসেপ্ট জাস্টিফাইজ চার্জিং ডেপ্রিসিয়েশন। গোয়িং কনসার্ন ডেপ্রিসিয়েশন, যদি তোমার কনসার্ন গোয়িং হয়, তাহলে তোমাকে ম্যাচিং প্রিন্সিপাল তুমি মানো, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, এই যে চার্জিং ডেপ্রিসিয়েশন এটার ভিতরে করছো। তোমার যদি কনসার্নই না থাকে, তোমার ডেপ্রিসিয়েশন চার্জ করে কি হবে। পার্সোনাল ট্রানজাকশন of the owner should not be recorded in the business books due to business entity concept, মানে যেহেতু এন্টিটি আর তোমার শেয়ার হোল্ডার দুটো আলাদা, সেপারেট এন্টিটি রয়েছে, তার জন্য কিন্তু দুটো জিনিস আলাদা, বিজনেসেও রেকর্ডিং করলে হবে না। ও যখন নিয়ে নেবে, তুলে নেবে টাকা, ওই ক্যাপিটাল থেকে মাইনাস করবে।
convention that requires accounting practice to be reasonable and fair is all of the above. কি আছে? Conservancy majorly post disclosure. Accounting concept and convention are important because they ensure uniformity and comparability. চলো মুখস্থ করবে, মুখস্থ মানে কি, কনসেপ্ট গুলো পড়বে, এটা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়লে এটা খুব এনশিওর ইউনিফর্মিটি মানে একই ধরনের জিনিস থাকবে। আমার কোনো রকম আমি উল্টো পাল্টা কাজ করব না। আর আমি করছি কি জন্য? কম্পারেটিভ করার জন্য। আমার লাস্ট ইয়ারে কারেন্ট ইয়ারের সাথে প্রিভিয়াস ইয়ারে ম্যাচিং করছি, একটা আমার সিমিলার এন্টিটির মধ্যে আমি আমার ব্যালেন্স শিটে কম্পেয়ার করতে পারছি, তাই না? Which accounting concept is violated if contingent gains are recorded? Contingent gains যদি রেকর্ড করে কনজারভেটিভ ভায়োলেশন হয়ে যাবে। কন্টিনজেন্ট গেইন যদি তুমি রেকর্ডেড করে দাও তাহলে ভায়োলেশন হয়ে যাবে। কন্টিনজেন্ট গেইনস এন্ড এক্সপেন্স এটা ডিসক্লোজ করতে হয়, এটা এন্ট্রি হয় না। জার্নাল লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্সে কম্পাউন্ড জার্নাল এন্ট্রিজ ইনভলভ কি থাকে? মাল্টিপল ডেবিট আর মাল্টিপল ক্রেডিট, জানো? হ্যাঁ, ধরো একটা হলো আমি ব্যাংক অ্যাকাউন্ট কি করলাম? ডেবিট করলাম। সেইখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করলাম, এখান থেকে টু কি করলাম? ধরো কেউ আমাকে টাকা দিল, রাম, হ্যাঁ, ধরো আমি 100 টাকা আমি ওর কাছে পেতাম, ও আমাকে 90 টাকা দিল, 10 টাকা ছাড় নিয়ে দিল, টু ডিসকাউন্ট। এটাই হচ্ছে তোমার মাল্টিপল ডেবিট এন্ড ক্রেডিট। আরো অনেকভাবে করা যায়, ছোটখাটো আমি একটা দেখালাম। টু ব্যালেন্স অফ লেজার অ্যাকাউন্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট। এটা সিম্পল জিনিস। দ্য ডেবিট ব্যালেন্স ইজ এন অ্যাকাউন্ট মিনস ডেবিট সাইড কি এক্সিড ক্রেডিট সাইড। ডেবিট ব্যালেন্স কাদের থাকে? ডেবিট ব্যালেন্স থাকে এক্সপেন্স, যে সকল অ্যাকাউন্টগুলো এক্সপেন্স অ্যাকাউন্ট হয় আর যেগুলো তোমার অ্যাসেট অ্যাকাউন্ট হয় সেগুলো ডেবিট ব্যালেন্স থাকে। আর ক্রেডিট ব্যালেন্সটা কাদের থাকে? লাইবিলিটি অ্যাকাউন্টগুলো থাকে, আর লাইবিলিটি অ্যাকাউন্টগুলোর আর ইনকাম অ্যাকাউন্টগুলোর ক্রেডিট ব্যালেন্স থাকে। ট্রায়াল ব্যালেন্স ইজ প্রিপার ফ্রম লেজার ব্যালেন্স থেকে। লেজার ব্যালেন্সের লাস্ট যে আমার অ্যানুয়াল ব্যালেন্স থাকবে সেটা আমার ডেবিট ব্যালেন্স থাকলে অ্যাসেট, ঠিক আছে, ক্রেডিট ব্যালেন্স থাকে তো লাইবিলিটি। সেইভাবে আমার এটা তৈরি করা হয়, ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করা হয়। সেটা কিন্তু টেলি করতে হবে। ইফ অ্যামাউন্ট ইজ পোস্টেড টুয়াইস ইন দ্য লেজার দ্য ট্রায়াল ব্যালেন্স উইল স্টিল ডিসাইড। হ্যাঁ, তাহলে ইফ অ্যামাউন্ট ইজ পোস্টেড টুয়াইস ইন লেজার, তাহলে কিন্তু দুবার টানলে কি, আমি দুবারে এই দিকে একবার মেরেছি, ঠিক আছে, আর এই দিকে একবার মেরেছি, তাহলে আমার তো টেলি হয়ে যাবে, তাই না? দুবার যদি আমি এন্ট্রি করি তাহলে ক্ষতি কি আছে? ক্ষতি হবে কি, আমার ভুলটা হয়ে যাবে, আমার ব্যালেন্স শিটে গন্ডগোল আসবে, কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্সটা আমার ঠিক থাকবে, ট্রায়াল ব্যালেন্সে কোনো ভুল আসবে না। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টস প্রিপেয়ার ডিউ টু ক্যাশ অ্যান্ড ব্যাংক, এই যে ডিফারেন্স গুলো হয়, আমি ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট আমার যদি ঠিক রাখতে হয় তাহলে আমাকে রিকনসিলিয়েশন এটা তৈরি করতে প্রতি মান্থলি করতে হয়, ঠিক আছে। আমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, ক্যাশ অ্যান্ড ব্যাংক ডিফারেন্স মেলানোর জন্য আমি একটা চেক ইস্যু করেছি, সেটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, সেটা অ্যাকাউন্টে এখনো পর্যন্ত জমা পড়েনি। আবার কেউ আমাকে একটা চেক দিয়ে গেছে, সেটা আমি ক্যাশ বুকে এন্ট্রি করেছি, চেকটা জমা দিয়েছি, এই যে ডিফারেন্সটা থাকে সেটা মেলানোর জন্য কিন্তু রিকনসিলিয়েশন করতে হয়। প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েটেড ফলো, এই দুটো ম্যাচিং আগে পড়লাম, এটা কনজারভেটিজম আর ম্যাচিং প্রসেসের জন্য আমরা ব্যাড ডেটটা করি। প্রভিশন ফর ব্যাড ডেট, এটা কিন্তু প্রভিশন, দেখো প্রভিশন ফর ব্যাড ডেট এখনো হয়নি, আর ব্যাড ডেট মানে হচ্ছে কিন্তু হয়ে গেছে। শুধু যদি ব্যাড ডেট থাকে তাহলে আমার কিন্তু টোটালটা এক্সপেন্স হয়ে গেছে, ওটা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। প্রভিশন অফ ব্যাড ডেট এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যাড ডেট রিকভারি যদি হয়, তাহলে আমার সেই ক্ষেত্রে কিন্তু আমার যে ওই যে ডেটার ছিল সেই ডেটারটা আমার কমবে, তার সাথে সাথে আমার কি হবে, তোমার পিএলএ আমার ক্রেডিট হয়ে যাবে ব্যাড ডেট রিকভারি বলে। A transaction that involves exchange of cash is called cash transaction. Very simple. Transaction where payment is to be made in future. ভবিষ্যতে পেমেন্ট দেবো, এটাকে ক্রেডিট ট্রানজাকশন বলে। হ্যাঁ, পরে ট্রানজাকশন করবো, ক্রেডিট ট্রানজাকশন। ট্রানজাকশন where payment is made to be in future.
সেটা আমার ক্রেডিট ট্রানজেকশন। দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন রিমেন ইনট্যাক্ট বিকজ ডবল এন্ট্রি সিস্টেমের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টিংটা ঠিকঠাক থাকে। একদিকে ডবল এন্ট্রি হচ্ছে 10 টাকা, এখানেও ক্রেডিট হচ্ছে 10 টাকা, ডেবিট 10 টাকা, তাহলে আমার সব ক্রেডিট ইকুয়াল টু ডেবিট হয়ে যাচ্ছে, ঠিক থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস থেকে আমি প্রশ্ন হচ্ছে 96 থেকে 5টা আছে বোধহয়। এটা হচ্ছে financial accounting provides information about both profitability and financial position. Profitability হচ্ছে PL, কত টাকা প্রফিট হলো, কি অ্যাপ্রোপ্রিয়েশন করলাম, সব আমরা দেখতে পাই। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পজিশন কি দেখতে পাই, লাইবিলিটি অ্যাসেটের পজিশন দেখতে পাই, কার কাছ থেকে কত টাকা পাবো, আমার বিজনেসে কত অ্যাসেট পড়ে আছে, আমার ক্যাশ কত পড়ে আছে, আমার সমস্ত কিছু তোমরা জানো যারা ব্যালেন্স শিট করেছে। এখানে সমস্ত ফার্স্ট চ্যাপ্টারটা এইভাবে প্রশ্নগুলো তৈরি করবে। The main component of financial statement, main component of only balance sheet no, only income statement no, balance sheet, income statement and cash flow, এটা হচ্ছে yes। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এটা তোমাদের এখানে দেয়নি, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট, এটা লিখে রাখতে পারো, দেখে রাখবে। কোম্পানি অ্যাক্ট 2013 এর পড়বে 2-42 42। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এখানে নোটস টু অ্যাকাউন্ট প্লাস থাকতে পারে নোটস টু অ্যাকাউন্ট অ্যান্ড চেঞ্জ অফ ইকুইটি। একটা বলা সোসি বলে স্টেটমেন্ট অফ চেঞ্জ অফ ইকুইটি। এগুলো সবগুলো মিলে কিন্তু আমার এটাকে ব্যালেন্স শিট, কম্পোনেন্ট ব্যালেন্স শিট বলতে কিন্তু এই তিনটে জিনিসের নয়। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, তার নয়। এখানে কিন্তু ইনকাম স্টেটমেন্টে কাদের হয় জানো, ইনকাম স্টেটমেন্টটা কাদের হয়, যাদের নন প্রফিট, নো লস নো গেন যাদের হয় তাদের ক্ষেত্রে হয় ইনকাম স্টেটমেন্টটা। আর প্রফিট এন্ড লস এসপিএল যেটা বলি আমরা, এসপিএল প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, তাদের কোম্পানিগুলো হয়, হ্যাঁ, যাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সকলের ম্যান্ডেটরি নয়। এটা যদি কোম্পানি অ্যাক্ট পড়ো, আমি এটা মনে রেখেছি এসডিও বলে, এসডিও কে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয় না। স্মল কোম্পানি, ঠিক আছে, ডরমেন্ট কোম্পানি, আর হচ্ছে 1% কোম্পানি, এই এসডিও, হ্যাঁ, এটা কি বললাম, স্মল কোম্পানি, ডরমেন্ট কোম্পানি, আর হচ্ছে 1% কোম্পানি। 1% কোম্পানি কিন্তু কোম্পানি অ্যাজ পার সেকশন 3, ঠিক আছে, এগুলো কিন্তু কোম্পানি। তাহলে কিন্তু মনে রাখবে এদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয় না। আসলে অনেক কিছু তোমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যদি পড়ো এগুলো ডিটেলস জানতে পারো, কোম্পানি এক যদি পড়ো সব কিছু জানতে পারো। ডিটেলস পড়াশোনা করলে একটু ডিপলি, ওই জন্য বললাম যে 14 ঘন্টা করে পড়াশোনা করো, ডিপলি পড়াশোনা করো, অনেক ভালো রেজাল্ট করবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিফার্স ফ্রম ফিনান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ দেখো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইউজার ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে আলাদা, কম্পালশন আলাদা। কম্পালশন বলতে দেখো, এই যে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তৈরি করা, তার যে কম্পালশন, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে কম্পালশন সেরকম নেই, বাধ্যতামূলক খুব একটা নেই। এটা মধ্যে কম্পালশন আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট বাধ্যতামূলক তোমার অ্যাজ পার, হ্যাঁ, অ্যাজ পার কি বলে, অ্যাজ পার সেকশন, অ্যাজ পার সেকশন 133 কোম্পানি অ্যাক্ট 2013, তোমাকে কিন্তু অ্যাকাউন্টস তৈরি করতে হবে, বুকস অ্যাকাউন্ট রাখতেই হবে, ঠিক আছে। কিন্তু এখানে সেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সে বাধ্যতামূলক নেই, তার কম্পালসন নেই। টাইম পিরিয়ড কভার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, তার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট তৈরি করছে তার বিজনেস ইন্টারনাল ইয়ের জন্য, ইন্টারেস্টের জন্য, সে কিন্তু সে এই টাইম ফ্রেমটা কভারের মধ্যে পড়ে না, তাহলে তারা অল অফ দ্য অ্যাবাভ হয়ে গেল, ঠিক আছে, বাধ্যতামূলকটা কম। অ্যাকাউন্টিং ইনফরমেশন হেল্প আস কি, অ্যাকাউন্টিং ডিসিশন মেকিং হেল্প করে, পারফরমেন্স এভালুয়েশন করতে পারে, স্ট্যাচুটরি কমপ্লেন্স করতে অল অফ দ্য ওয়ে। স্ট্যাচুটরি কমপ্লেন বলতে আমার আইন কানুন সমস্ত কিছু মিলে আমাকে করতে হয়, অ্যাকাউন্টিং ইনফরমেশন দিতে আমার দরকার হয়। পারফরমেন্স, আমি যদি ব্যালেন্স শিট তৈরি করি তাহলে আমার পারফরমেন্স, প্রফিট এন্ড লস তৈরি করি, পারফরমেন্স করতে হবে। আমার যদি এটা পাই তো লস হলো না গেন হলো, কোথায় কি হচ্ছে, সমস্ত ডিসিশন মেকিং করতে হেল্প করে, অল অফ দ্য অ্যাবাভ। Last question today's. The primarily objective of accounting is to
প্রোভাইড ফিনান্সিয়াল ইনফরমেশন টু ডিসিশন মেকিং। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট তৈরি করার, ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার মূল উদ্দেশ্য। প্রোভাইড ফিনান্সিয়াল ইনফরমেশন ফর ডিসিশন মেকিং। শুধু এটাই নয়, এটা কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে। যারা ওই যে যারা এটার জন্য ওয়েট করে থাকে, তাদের কি ডিভিডেন্ড হবে, কত আশা নিয়ে বসে থাকে ইনভেস্টাররা, গভর্নমেন্ট বসে থাকে এই যেহেতু প্রফিট করে তারা ট্যাক্স পাবে, এমপ্লয়িরা বসে বসে থাকে তাদের ভালো স্যালারি হবে, তাই না? অনেক কিছু এর মধ্যে জড়িয়ে আছে। তাহলে আশা করি তোমরা এই ফার্স্ট চ্যাপ্টারটার মধ্যে আমি 100টা প্রশ্ন করলাম। এরপরে কিন্তু আরো প্রশ্ন ছিল, আরো 50টা প্রশ্ন এখানে তৈরি করা আছে। এটা আমি পরের দিন তোমাদের সাথে আলোচনা করব। আর কি এখানে থাক। ঠিক আছে, থ্যাংক ইউ।